এখন আমরা আলোচনা করব সার্ভাইকাল পলিপ সম্বন্ধে। Cervical polyp is a common benign polyp or tumor on the surface of the cervical canal. তাহলে সার্ভাইকাল পলিপটা কি? এটা হলো একটা কমন বিনাইন পলিপ বা টিউমার, যেটা কোন জায়গায় দেখা যায় না, সার্ভাইকাল ক্যানালের সারফেসে দেখা যায়। They can cause irregular menstrual bleeding but often show no symptoms. মানে এই সার্ভাইকাল পলিপের ক্ষেত্রে যদি সার্ভাইকাল পলিপ হয় সেক্ষেত্রে দেখা যায় যে মেনস্ট্রুয়াল ব্লিডিং সময়ে হচ্ছে না, সেটা ইররেগুলারলি হচ্ছে এবং কখনো কখনো দেখা যায় যে কোনো সিমটমই দেখা যাচ্ছে না। ট্রিটমেন্ট কনসিস্ট অফ সিম্পল রিমুভাল অফ দ্য পলিপ অ্যান্ড প্রগনোসিস ইজ জেনারেলি গুড। সাধারণত ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এই পলিপটা রিমুভ করে দেওয়া হয় আর প্রগনোসিস দেখা যায় যে খুব ভালো। অ্যাবাউট 1% অফ সার্ভাইকাল পলিপস উইল শো নিওপ্লাস্টিক চেঞ্জ হুইচ মে লিড টু ক্যান্সার। তাহলে যাদের যাদের সার্ভাইকাল পলিপ হচ্ছে দেখা যায় 1% কেসে নিওপ্লাস্টিক চেঞ্জ মানে নিওপ্লাস্টিক কথার অর্থ হলো যে অ্যাবনর্মাল সেল ইনক্রিজ হচ্ছে, অ্যাবনর্মাল সেল ডিভিশন হচ্ছে এবং তার ফলে সেলের নাম্বার অ্যাবনর্মালি ইনক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে নিওপ্লাস্টিক চেঞ্জ দেখা যাচ্ছে 1% সার্ভাইকাল পলিপের ক্ষেত্রে, এবং যেটা নিওপ্লাস্টিক চেঞ্জ হচ্ছে মানে ক্যান্সারের দিকে এগিয়ে যাচ্ছে। দে আর মোস্ট কমন ইন পোস্ট মেনার্কি ওমেন, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়ার পরই দেখা যায় এই ধরনের সার্ভাইকাল পলিপের যে ঘটনা সেটা ঘটতে থাকে। টাইপ অফ সার্ভাইকাল গ্রোথ। তাহলে সার্ভাইকাল গ্রোথের টাইপগুলো একবার দেখে নিই। গ্রোথ অন দ্য সার্ভিক্স ক্যান বি বিনাইন অর ম্যালিগনেন্ট। সার্ভিক্সের যে কোনো গ্রোথই বিনাইন হতে পারে বা ম্যালিগনেন্ট হতে পারে। বিনাইন গ্রোথস আর নট ক্যান্সার। বিনাইন যে গ্রোথটা সেটা কিন্তু ক্যান্সার নয়। দে আর নট অ্যাজ হার্মফুল অ্যাজ ম্যালিগনেন্ট গ্রোথ। তাহলে বিনাইন গ্রোথ ম্যালিগনেন্ট গ্রোথের মতো হার্মফুল নয়। ম্যালিগনেন্ট গ্রোথ অর্থাৎ ক্যান্সারের কথা বলা হচ্ছে। তাহলে বিনাইন গ্রোথ হিসেবে কি কি হতে পারে? পলিপ হতে পারে, সিস্ট হতে পারে, জেনিটাল ওয়ার্ট হতে পারে। বিনাইন গ্রোথ আর রেয়ারলি আ থ্রেট টু লাইফ, মানে বিনাইন গ্রোথে সাধারণত দেখা যায় যে খুব একটা লাইফ থ্রেটনিং কিছু হয় না। ডোন্ট ইনভেড দ্য টিস্যু অ্যারাউন্ড দেম। তাহলে বিনাইন গ্রোথের ক্ষেত্রে দেখা যায় যে যে টিস্যুগুলো তার চারদিকে রয়েছে সেগুলো কিন্তু তারা ইনভেড করে যায় না। কিন্তু ম্যালিগনেন্ট গ্রোথের ক্ষেত্রে কি দেখা যায়, যেটাকে সার্ভাইকাল ক্যান্সার বলা হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে এটা কিন্তু লাইফ থ্রেটনিং হয় এবং তার সাথে সাথে ওই ম্যালিগনেন্ট গ্রোথের চারদিকে যে টিস্যু এবং অর্গান রয়েছে সেগুলোকে তারা ইনভেড করে চলে যায় এবং বিভিন্ন বডির পার্টসে কিন্তু এই ম্যালিগনেন্ট গ্রোথটা ছড়িয়ে যায়। বিনাইন সার্ভাইকাল পলিপস গ্রোথ অ্যান্ড ডেভেলপ এন্ডোসার্ভাইকাল ক্যানাল। তাহলে বিনাইন সার্ভাইকাল পলিপটা গ্রোথটা কোন জায়গায় হচ্ছে কিংবা ডেভেলপ কোন জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যানালের যে ভেতরের দিক, যে জায়গাটা নিচের দিকে ভ্যাজাইনার সাথে এবং ওপরের দিকে ইউট্রাসের লাইনিংয়ের সাথে অ্যাটাচ রয়েছে, সেই জায়গাটাতেই কিন্তু বিনাইন সার্ভাইকাল পলিপের গ্রোথ এবং ডেভেলপমেন্ট হচ্ছে। ডিসকভার্ড ডিউরিং আ স্পেকুলাম এক্সামিনেশন। তাহলে কখন এটা দেখা যায়, কখন বোঝা যায় যে বিনাইন সার্ভাইকাল পলিপ হয়েছে? যখন স্পেকুলাম এক্সামিনেশন করা হয় তখন সেটাকে আবিষ্কার করা যায় যে হ্যাঁ এটা হয়েছে। ব্রাইট রেড স্মল সিঙ্গল অর
মাল্টিপল। তাহলে সার্ভাইকাল পলিপ দেখতে কীরকম হয়? ব্রাইট রেড কালারের হয়, খুব ছোট হয়, এটা সিঙ্গেলও হতে পারে কিংবা অনেকগুলো একসাথেও হতে পারে। 30 to 40 এজ ওমেন কমন, মানে কোন ধরনের কোন বয়সী মহিলাদের হতে পারে? এটা হচ্ছে 30 থেকে 40 বছর বয়সী যে মহিলারা রয়েছেন তাদের বেশি হতে পারে। অ্যাসিমটোমেটিক, অকেশনালি স্পটিং, লিউকোরিয়া, প্রফিউজ থিক ভ্যাজাইনাল ডিসচার্জ, মেনোরেজিয়া, পোস্ট মেনোপজাল ব্লিডিং। তাহলে বিনাইন সার্ভাইকাল পলিপের ক্ষেত্রে আমরা সাধারণত দেখব খুব একটা অন্য কিছু সিমটম দেখা যায় না, এবং অকেশনালি দেখা যায় স্পটিং হচ্ছে, মানে খুব কম সময়ে দেখা যায় যে এক ড্রপ করে হয়তো ব্লিডিং দেখা যাচ্ছে। লিউকোরিয়া হচ্ছে, লিউকোরিয়ার কথার অর্থ কি? যে থিক ভ্যাজাইনাল ডিসচার্জ প্রফিউজলি হচ্ছে, মানে অনেকটা পরিমাণে হচ্ছে। মেনোরেজিয়া হচ্ছে এবং পোস্ট মেনোপজাল ব্লিডিং হচ্ছে, মানে মেনোপজ হয়ে গেছে কিন্তু তারপরেও ব্লিডিং হচ্ছে। আর মেনোরেজিয়া কথার অর্থ কি? যে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে এবং প্রলং টাইম ধরেও হচ্ছে। এখানে আমরা দেখে নেব সার্ভাইকাল লেসনের কীরকম ধরনের লেসনগুলো দেখতে হয়। সার্ভাইকাল লেসন দেখো, নর্মাল এখানে সার্ভিক্সও দেখানো রয়েছে, এবং যদি সার্ভাইকাল ইরোশন হয় তাহলে কীরকম দেখতে হয়, সার্ভাইকাল হাইপারট্রফি হলে কীরকম দেখতে হয়, এবং সার্ভাইকাল পলিপ হলে কীরকম দেখতে হয়, সেই জায়গাগুলো আমাদের দেখানো রয়েছে ছবিতে। হোয়াট ইজ সার্ভাইকাল ক্যান্সার? আমাদের যেহেতু সার্ভাইকাল পলিপ হলে 1% কেসে নিওপ্লাস্টিক অ্যাবনর্মালিটি হওয়ার চান্সেস থেকে যায় এবং সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স থেকে যায় 1%, সেহেতু আমরা এখানে সাথে সাথে সার্ভাইকাল ক্যান্সারটা কি সেটা একটুখানি দেখে নেব। সার্ভাইকাল ক্যান্সার ইজ এ স্লো ডেভেলপিং ক্যান্সার দ্যাট স্টার্টস ইন দ্য ইন্টেরিয়র লাইনিং অফ দ্য সার্ভিক্স। তাহলে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে খুব ধীরে ধীরে ডেভেলপ করছে এরকম ধরনের একটা ক্যান্সার, যেটা কোথা থেকে স্টার্ট হচ্ছে না, সার্ভিক্সের ইন্টেরিয়র লাইনিং থেকে শুরু হচ্ছে। অলমোস্ট অল কেসেস বিগিন উইথ চেঞ্জেস কজড বাই দ্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর এইচপিভি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে এই যে চেঞ্জগুলো হচ্ছে সার্ভিক্সের মধ্যে, কেন হচ্ছে? কারণ কি এইচপিভি যে ভাইরাস, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা কিনা সেক্সুয়ালি ট্রান্সমিটেড একটা ইনফেকশন করে, এই এইচপিভি ভাইরাসের জন্যই কিন্তু সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে, শুরু হচ্ছে। ওভার টাইম the changes caused by HPV build up and a precancerous condition called cervical intraepithelial neoplasia develops. তাহলে কি হয় যে যত চেঞ্জগুলো হতে থাকে, এই চেঞ্জগুলো কেন হতে থাকে? এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য হতে থাকে, এবং প্রিক্যান্সারাস কন্ডিশন যেটা তৈরি হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? যে সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাজিয়া। মনে রাখতে হবে যে সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাজিয়াকে CINও বলা হয়। এই প্রি ক্যান্সারাস যে কন্ডিশনটা ডেভেলপ করে এটাকে CINও বলা হয়। CIN can progress to cervical cancer but this is not always the case. তাহলে কি বলছে? যে CIN আস্তে আস্তে প্রোগ্রেস করতে করতে সার্ভাইকাল ক্যান্সারে গিয়ে পৌঁছায়, কিন্তু এটা কখনোই অ্যাকচুয়াল কেস নয়। মানে CIN এই সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া কখনোই ডিরেক্টলি সার্ভাইকাল ক্যান্সার নয়, এর মধ্যে আরও কিছু প্রোগ্রেশন হলে তবেই সেটাকে সার্ভাইকাল ক্যান্সার বলা যায়। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে যে নর্মাল সার্ভিক্স কীরকম। লো গ্রেডের CIN
সেই জায়গাটা কীরকম দেখতে লাগছে, এবং হাই গ্রেডের CIN হলে কীরকম দেখতে লাগছে, এবং তারপরে যদি ক্যান্সার হয় অ্যাকচুয়ালি তাহলে কীরকম সার্ভিক্সটা দেখতে লাগছে। সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে দেখো যে স্টেজগুলো আছে পরপর, সেখানে দেখা যাচ্ছে যে সার্ভিক্সের মধ্যে কী ধরনের চেঞ্জটা হচ্ছে। ক্যান্সার টিস্যু যখন ফর্ম হচ্ছে তারপরে কি হচ্ছে, আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে ব্লিডিং হচ্ছে। এবং যদি নিচের দিক থেকে দেখা যায়, স্পেকুলাম এক্সামিনেশন করে আমরা যে যেরকম দেখতে পাবো, সেখানে দেখা যাচ্ছে হেলদি সার্ভিক্স কেমন হয়, এবং যখন সেটা ক্যান্সারাস টিস্যু ফর্ম করতে থাকে তখন সেটা কীরকম হয়, এবং লাস্টে ব্লিডিং হলে তখন কীরকম দেখতে লাগে, সেটাও এখানে দেওয়া রয়েছে। এই ছবিটাতে দেখো নর্মাল সার্ভিক্সের ক্ষেত্রে সেলগুলো কীরকম থাকে, এবং স্কোয়ামাস ইন্ট্রা এপিথেলিয়াল লেসনের ক্ষেত্রে লো গ্রেড এবং হাই গ্রেডের ক্ষেত্রে কীরকম দেখতে লাগে। সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাজিয়ার গ্রেড 1, 2, 3তে কীরকমভাবে সেল ডিভিশনগুলো চেঞ্জ হয় সেই জায়গাটা দেখানো রয়েছে। এবং তার সাথে সাথে একদম লাস্টের দিকে দেখো ইনভেসিভ ক্যান্সারের ক্ষেত্রে সেলগুলো কীরকমভাবে বাড়তে থাকে সেই জায়গাটা দেখানো রয়েছে, এবং কীরকমভাবে ইনভেট করে চলে যাচ্ছে টিস্যুর মধ্যে দিয়ে সেই জায়গাটাও দেখানো রয়েছে। Causes of cervical polyp. It is not fully understood why cervical polyp occur. তাহলে এটা পুরো ভালোভাবে বোঝা যায় না যে সার্ভাইকাল পলিপ কিসের জন্য হয়েছে। দের ফর্মেশন মে বি লিঙ্ক টু, কিন্তু তাদের যে ফর্মেশনটা হচ্ছে সেটা কিসের সাথে লিঙ্ক করা যায়, ইনক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন হুইচ ইজ দ্য ফিমেল সেক্স হরমোন। তাহলে কিসের সাথে লিঙ্ক করা যাচ্ছে, যে ইস্ট্রোজেনের লেভেল যখন বেড়ে যাচ্ছে, আর ইস্ট্রোজেনটা কি, ফিমেল সেক্স হরমোন। ক্রনিক ইনফ্লামেশন অফ দ্য সার্ভিক্স, ভ্যাজাইনা অ্যান্ড ইউটেরাস। তাহলে যখন সার্ভিক্স, ভ্যাজাইনা এবং ইউটেরাসের ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে তখনও কিন্তু সার্ভাইকাল পলিপ হতে দেখা যাচ্ছে। ক্লগড ব্লাড ভেসেল, মানে ব্লাড ভেসেল যখন ক্লগ হয়ে যাচ্ছে তখনও কিন্তু দেখা যাচ্ছে সার্ভাইকাল পলিপ ফর্মেশন হচ্ছে। হাই ইস্ট্রোজেন লেভেল, এবার হাই ইস্ট্রোজেন লেভেলের জন্য অ্যাকচুয়াল কী হচ্ছে দেখো, ইস্ট্রোজেন লেভেল ন্যাচারালি ফ্ল্যাকচুয়েট থ্রু আউট আ ওমেন্স লাইফ। তাহলে ইস্ট্রোজেন একজন মহিলার জীবনে কখনো বেশি থাকে কখনো কম থাকে। Your estrogen level will be highest during childbearing years, during any pregnancies and in the months leading up to menopause. তাহলে কখন কখন ইস্ট্রোজেনের পরিমাণ বেশি থাকে, সেটা হচ্ছে চাইল্ড বিয়ারিং এজে বেশি থাকে, যখন কোনো প্রেগনেন্সি হচ্ছে তখন বেশি থাকে, এবং তার সাথে যখন মেনোপজ হচ্ছে তার ঠিক আগে এটা বেশি থাকে। তাহলে এই সময়গুলোতেই কিন্তু সার্ভাইকাল পলিপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা কী কারণে হচ্ছে, ইনফ্লামেশনের কারণে। তো ইনফ্লামেশনে দেখি এখানে কি বলছে, অ্যান্ড ইনফ্লামড সার্ভিক্স অ্যাপিয়ার্স রেড, ইরিটেটেড অর ইরোডেড। মানে কি বলছে, যে সার্ভিক্সে যদি ইনফ্লামেশন হয় তাহলে সেটা কীরকম দেখতে লাগবে, রেড দেখতে লাগবে, লাল রঙের, আর ইরিটেটেড মানে অস্বস্তিকর একটা ফিলিংস হবে। ইরোডেড মানে কি বলতে চাইছে, যে সেই জায়গাটা ক্ষয়প্রাপ্ত এরকম দেখতে লাগবে। মানে সেই জায়গাটা যেন একটা লেসন হয়েছে, সেই জায়গাটাতে যেন একটা ক্ষত তৈরি হয়েছে, এরকম ধরনের দেখতে লাগবে। সাম অফ দ্য নোন কজেস অফ সার্ভাইকাল ইনফ্লামেশন ইনক্লুড, তাহলে সার্ভাইকাল ইনফ্লামেশনের কতগুলো কারণ আমরা এখানে দেখে নেব। ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ইনফ্লামেশন হতে পারে, HPV ইনফেকশন হলে হতে পারে, হুইচ ক্যান কজ ওয়ার্ডস, যে কারণে ওয়ার্ডস হচ্ছে, হারপিস, ইস্ট ইনফেকশন,
প্রেগনেন্সি, মিসক্যারেজ, অ্যাবর্শন, হরমোনাল চেঞ্জেস, এই সমস্ত কারণে কিন্তু ইনফ্লামেশন হতে পারে। প্যাথোফিজিওলজি অফ সার্ভাইকাল পলিপ। তাহলে সার্ভাইকাল পলিপের প্যাথোফিজিওলজি কী আছে সেটা আমরা দেখে নেব। যে সার্ভাইকাল পলিপ ডেভেলপস অ্যাজ এ রেজাল্ট অফ ফোকাল হাইপারপ্লেজিয়া অফ দ্য কলামনার এপিথেলিয়াম অফ দ্য এন্ডোসার্ভিক্স। তাহলে সার্ভাইকাল পলিপ হলে কি হচ্ছে? ফোকাল হাইপারপ্লেজিয়া। ফোকাল কথার অর্থ হচ্ছে কেন্দ্রীয়, মানে সেন্ট্রাল হাইপারপ্লেজিয়া হচ্ছে। এবং কার হাইপারপ্লেজিয়া হচ্ছে? না, কলামনার এপিথেলিয়াম। সার্ভিক্সের মধ্যে, সার্ভিক্সের ভেতরে যে লাইনিং, সেই লাইনিংয়ে যে কলামনার এপিথেলিয়াম রয়েছে, সেখানে যখন সেন্ট্রাল হাইপারপ্লেজিয়া হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে প্যাথোফিজিওলজি অফ সার্ভাইকাল পলিপ। সাইন অফ সার্ভাইকাল পলিপ কী কী দেখা যায় দেখে নেব। জেনারেল এক্সামিনেশন রিভিলস ভ্যারিং ডিগ্রি অফ অ্যানিমিয়া। তাহলে জেনারেল এক্সামিনেশন করতে গিয়ে আমরা দেখতে পাবো যে অ্যানিমিয়া দেখা যাচ্ছে, কখনো বেশি কখনো কম। পার ভ্যাজাইনাম এক্সামিনেশনে আমরা কি দেখব? দ্য সার্ভিক্স মে বি বাল্কি, সার্ভিক্সটা বাল্কি হয়ে গেছে। দ্য সার্ভিক্স মে বি প্যাটিউলাস অ্যান্ড দ্য টিপ অফ দ্য পলিপ ইজ ফেল্ড অর এলস। দ্য পলিপ ইজ ফেল্ড ডিস্টিংক্টলি আউটসাইড দ্য এক্সটার্নাল অস। তাহলে আমরা এটা ফিল করতে পারবো যে সার্ভিক্সটাকে ফিল করতে পারবো, আর সার্ভিক্সের মধ্যে যে পলিপটা সেটাকেও আমরা আলাদাভাবে ফিল করতে পারি এক্সটার্নাল অসের বাইরে। স্পেকুলাম এক্সামিনেশনও করে আমরা বুঝতে পারবো। স্পেকুলাম এক্সামিনেশন রিভিলস দ্য সাইজ অ্যান্ড কালার অফ দ্য পলিপ, which is usually pale, may be hemorrhagic, whereas the attachment of the pedicle to the cervix can be visualized, but attachment higher up may be at times difficult to locate. তাহলে স্পেকুলাম এক্সামিনেশনে আমরা বুঝতে পারবো পলিপের কালারটা কী এবং পলিপটা বড় না ছোট সেটা বুঝতে পারবো। সাধারণত দেখা যায় যে এটা কালার খুব বেশি রেডিশ হয় না, একটু পেল কালার, মানে একটু মানে অত বেশি রেডিশ নয়, রেডিশটা একটু কম, এই রকম ধরনের কালার দেখতে পাওয়া যায়। কিন্তু কখনো কখনো এটা রেডিশও হতে পারে। এবং তার সাথে কি দেখা যায় যে সার্ভিক্সে সাধারণত দেখা যায় মানে কোন জায়গাটায় এটা অ্যাটাচমেন্টটা রয়েছে পলিপটা সেটাও দেখতে পাওয়া যায়। কিন্তু যদি অনেক ওপরের দিকে অ্যাটাচমেন্ট থাকে সার্ভিক্সের সাথে এই পলিপের, তাহলে কিন্তু সেটা আমরা খুব ভালো করে লোকেট করতে পারি না। সিমটমস অফ সার্ভাইকাল পলিপসের মধ্যে কি কি দেখা যাচ্ছে? পলিপস অন দ্য সার্ভিক্স মে নট কজ এনি নোটিসেবল সিমটম। তাহলে সার্ভাইকাল পলিপের ক্ষেত্রে আমরা খুব একটা যে বেশি সিমটম কিছু দেখতে পাবো সেটা পাই না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছু কিছু সিমটম দেখতে পাই। সেগুলো কি কি? ভ্যাজাইনাল ডিসচার্জ অফ হোয়াইট অর ইয়েলো মিউকাস অর অ্যাবনর্মালি হেভি পিরিয়ড। মানে ভ্যাজাইনাল ডিসচার্জ হচ্ছে, সেটা হোয়াইটও হতে পারে, ইয়েলো মিউকাসও হতে পারে, আর অ্যাবনর্মালি হেভি পিরিয়ড হয়, যেটাকে মেনোরেজিয়া বলা হয়। ভ্যাজাইনাল স্পটিং হচ্ছে কিংবা ব্লিডিং হচ্ছে আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স, বিটুইন পিরিয়ডস, আফটার ডচিং, আফটার মেনোপজ। তাহলে কখন কখন ভ্যাজাইনাল স্পটিং বা ব্লিডিং দেখতে পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স, আর দুটো পিরিয়ডের মাঝখানে স্পটিং দেখা যাচ্ছে, ব্লিডিং দেখা যাচ্ছে। আফটার ডুসিং মানে ক্লিনিংয়ের পরে দেখা যাচ্ছে যে ভ্যাজাইনাল স্পটিং কিংবা ব্লিডিং, আর মেনোপজের পরে দেখা যাচ্ছে যে স্পটিং বা ব্লিডিং হচ্ছে। সাম অফ দিস সিমটমস ক্যান অলসো বি সাইন অফ ক্যান্সার। তাহলে এগুলোর মধ্যে যে সিমটমগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যান্সারের সাইন হিসেবেও কখনো কখনো দেখা যায়। ইন রেয়ার কেসেস পলিপস রিপ্রেজেন্ট অ্যান আর্লি ফেজ অফ সার্ভাইকাল ক্যান্সার। কোনো কোনো কেসে দেখা যায় যে সার্ভাইকাল ক্যান্সারের প্রথম ফেজেই দেখা যায় যে পলিপ হচ্ছে। পলিপ এটা রিপ্রেজেন্ট করছে যে এটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের প্রথম পর্যায়ে। রিমুভিং দেম হেল্পস রিডিউস দ্য রিস্ক। মানে যদি আমরা এই সার্ভাইকাল পলিপকে রিমুভ করে দিই তাহলে কিন্তু আমাদের এই সার্ভাইকাল ক্যান্সার হওয়ার রিস্কটাও অনেকটা কমে যায়।
ডোন্ট ইগনোর দিস ওয়ার্নিং সাইনস অফ সার্ভাইকাল ক্যান্সার। তাহলে সার্ভাইকাল ক্যান্সারের যে সাইনগুলো সেগুলো যেন আমরা কোনো মতে ইগনোর না করি। তাহলে সার্ভাইকাল ক্যান্সারের সাইনগুলোর মধ্যে কী কী পড়ছে? ব্লিডিং বিটুইন পিরিয়ডসের মাঝখানে ব্লিডিং হওয়া, ব্লিডিং আফটার ইন্টারকোর্সের পরে ব্লিডিং হওয়া, ব্লিডিং আফটার মেনোপজের পরে ব্লিডিং হওয়া, আনইউজুয়াল ভ্যাজাইনাল ডিসচার্জ যেগুলো নর্মালি হয় না, অ্যাবনর্মালি যে ভ্যাজাইনাল ডিসচার্জটা দেখা যায় সেটা যদি হয়, এবং আরেকটা কি হেভিয়ার অর লঙ্গার মেনস্ট্রুয়াল পিরিয়ড যদি অনেক বেশি পরিমাণে হচ্ছে এবং অনেক প্রলং টাইম ধরে হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে এগুলো যেহেতু সার্ভাইকাল ক্যান্সারের ওয়ার্নিং সাইন, তাই এগুলো যদি হয় তাহলে আমাদের সাথে সাথে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। রিস্ক ফ্যাক্টর অফ সার্ভাইকাল পলিপ। সার্ভাইকাল পলিপের রিস্ক ফ্যাক্টরগুলো কী কী? দে আর মোস্ট কমন ইন ওমেন ইন দেয়ার 40s অ্যান্ড 50s। তাহলে কোন বয়সের মহিলাদের রিস্ক ফ্যাক্টর বেশি সার্ভাইকাল পলিপ হওয়ার? সেটা হচ্ছে 40 থেকে 50-র মধ্যে যে মহিলারা তাদের। হু হ্যাভ হ্যাড মোর দ্যান ওয়ান চাইল্ড, যাদের একটার বেশি বাচ্চা আছে। পলিপস অলমোস্ট নেভার অকার ইন ইয়ং ওমেন বিফোর দ্য স্টার্ট অফ মেনস্ট্রুয়েশন। তাহলে পলিপ সেই সমস্ত মহিলাদের হয় না, ইয়ং ওমেনদের, মানে মেনস্ট্রুয়েশনের আগে কখনোই কিন্তু পলিপ দেখা যায় না। সার্ভাইকাল পলিপের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনের আগে কখনোই সেটা দেখা যায় না। পলিপস আর অলসো কমন ডিউরিং প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সির সময়তে পলিপ দেখা যায় যে কমন হতেই পারে। দিস মে অকার ডিউ টু অ্যান ইনক্রিজ ইন দ্য হরমোন ইস্ট্রোজেন। এগুলো এই ধরনের জিনিসগুলো কেন হচ্ছে? কারণ কি হরমোন ইস্ট্রোজেন সেটা শরীরের মধ্যে বেড়ে যাচ্ছে, সেই কারণে। সার্ভাইকাল পলিপস আর ইউজুয়ালি বিনাইন। তাহলে সার্ভাইকাল পলিপ হচ্ছে বিনাইন, নট ক্যান্সারাস, অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার রিয়ারলি অ্যারাইজ ফ্রম দেম। তাহলে সার্ভাইকাল পলিপ থেকেই কিন্তু সার্ভাইকাল ক্যান্সারটা অ্যারাইজ করে। মোস্ট সার্ভাইকাল ক্যান্সার্স আর ডিউ টু দ্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস which is also the cause of genital warts। তাহলে বেশিরভাগ সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কিন্তু জেনিটাল ওয়ার্টস হওয়ারও একটা কারণ। How cervical polyps are diagnosed? Polyps are easy to see during a routine pelvic exam। তাহলে রুটিন পেলভিক এক্সামের সময়তে কিন্তু পলিপটাকে আমরা ইজিলি দেখতে পাই। স্মুথ ফিঙ্গার লাইক গ্রোথস অন দ্য সার্ভিক্স দ্যাট অ্যাপিয়ার রেড অর পার্পল। তাহলে পলিপটা দেখতে কীরকম হয়? রেড বা পার্পল কালারের হতে পারে এবং ফিঙ্গার লাইক স্ট্রাকচার একটা, এবং এটা স্মুথ হয়। দ্য টু টাইপ অফ সার্ভাইকাল পলিপস আর একটোসার্ভাইকাল অ্যান্ড এন্ডোসার্ভাইকাল। তাহলে পলিপ কিন্তু সার্ভাইকাল পলিপ যেগুলো দু ধরনের হতে পারে, একটোসার্ভাইকাল আর এন্ডোসার্ভাইকাল। একটোসার্ভাইকাল পলিপ কোথা থেকে অ্যারাইজ করছে? না, সার্ভিক্সের সেলের যে লেয়ার তার আউটার সারফেস থেকে, আউটার সারফেস লেয়ার অফ সেলস অন দ্য সার্ভিক্স, মানে সার্ভিক্সের সেলের আউটার সারফেস থেকে কিন্তু এই একটোসার্ভাইকাল পলিপ অ্যারাইজ করছে। আর এন্ডোসার্ভাইকাল পলিপ অ্যারাইজ করছে কোন জায়গা থেকে? সার্ভাইকাল গ্ল্যান্ড থেকে, বা বলতে পারি যে সার্ভিক্সের ভেতরে যে লাইনিং রয়েছে সেখান থেকে এই এন্ডোসার্ভাইকাল পলিপ অ্যারাইজ করছে। এন্ডোসার্ভাইকাল পলিপ হচ্ছে মোস্ট কমন টাইপ অফ সার্ভাইকাল পলিপ, মানে সার্ভাইকাল পলিপের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই এন্ডোসার্ভাইকাল পলিপই হচ্ছে। পোস্ট মেনোপজাল ওমেন আর মোর লাইকলি টু হ্যাভ ectocervical polyp and premenopausal women are more likely to have endocervical polyp। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে
একটো সার্ভাইকাল পলিপ হচ্ছে এবং এন্ডো সার্ভাইকাল পলিপ কাদের হচ্ছে না প্রি মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে। বায়োপসি or tissue samples of the polyps are taken and sent to a laboratory for testing. Results usually show benign polyp cells. In rare cases, abnormal cells or precancerous pattern of growth known as neoplastic changes may be present. তাহলে বায়োপসি এবং টিস্যু স্যাম্পলিং করা হয় ওই পলিপের, কারণ কি দেখা হয় যে সেখানে ম্যালিগন্যান্ট সেল আছে নাকি বিনাইন পলিপি রয়ে গেছে। সেটা টেস্ট করার জন্য বায়োপসি বা টিস্যু স্যাম্পল নিয়ে ল্যাবরেটরিতে টেস্টের জন্য পাঠানো হয় এবং সেই রেজাল্টে বেশিরভাগ সময়তেই দেখা যায় সেটা হচ্ছে বিনাইন পলিপ, কিন্তু কোনো কেসে দেখা যায় যে সেটা অ্যাবনর্মাল সেল গ্রোথ হয়েছে, প্রি ক্যান্সারাস প্যাটার্ন দেখা যাচ্ছে সেলের মধ্যে বা গ্রোথের মধ্যে, যেটাকে নিওপ্লাস্টিক চেঞ্জ বলা হয়, এবং সেটা আস্তে আস্তে দেখা যায় যে সেটার প্রগনোসিস খারাপ হয়। সার্ভাইকাল ইন্সপেকশন করে আমরা কীরকম দেখতে পাচ্ছি দেখো ছবিটা দিয়ে দেখা যাচ্ছে, এবং কীরকমভাবে আমরা ইন্সপেকশন করব সেটাও দেখা যাচ্ছে। তার সার্ভাইকাল ইন্সপেকশন করে আমরা কি কি দেখতে পাই, সাইজ, কালার, মাউথ শেপ, সার্ভিক্সের মুখটা কীরকম দেখতে সেই জায়গাটা বোঝা যায়, আর সাইজ কীরকম এবং কালার কীরকম আছে সেটাও দেখতে পাওয়া যায়, ইনফ্লামেশন হয়েছে নাকি সেটা দেখতে পাওয়া যায়, কোনো ব্লিডিং আছে নাকি, কোনো ইরোশন আছে নাকি, কোনো ধরনের সিস্ট বা পলিপ আছে নাকি সেটা দেখতে পাওয়া যায়। সার্ভাইকাল টিউব হ্যাজ হেমারেজেস অর এক্সুডেটস অর নট, মানে সার্ভাইকাল যে টিউবটা তার মধ্যে কোনো ধরনের ব্লিডিং বা এক্সুডেট এরকম আছে নাকি সেটা দেখতে পাওয়া যায়। এবং যদি আমাদের প্যাপসমিয়ার নিতে হয় তাহলে সেটা কিন্তু আমরা নিয়ে নিতে পারি, এবং সার্ভাইকাল স্ক্র্যাপিং স্মিয়ার এটাও কিন্তু আমরা নিয়ে নিতে পারি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ সার্ভাইকাল লিসেন্স, কী কী ধরনের ডায়াগনোসিস করা যায় সার্ভাইকাল লিসেন থেকে সেটা আমরা দেখে নেব। সার্ভাইকাল সাইটোলজি মানে সার্ভাইকাল সেলগুলো কীরকম সেটা দেখার জন্য আমরা কীরকম টেস্ট করব, প্যাপ টেস্ট স্ক্রিনিং টেস্ট অফ চয়েস ইন অ্যাসিমটোমেটিক ওমেন। তাহলে যে সমস্ত মহিলাদের কোনো সিমটম দেখা যাচ্ছে না তারা কিন্তু প্যাপ টেস্ট স্ক্রিনিং টেস্টটা করে নিতে পারে। প্যাপ টেস্ট স্পেসিফিসিটি ইনকনসিস্টেন্টলি হাই অ্যাপ্রক্সিমেটলি 98%, মানে প্যাপ টেস্টের যে স্পেসিফিকভাবে যে তারা ডায়াগনোসিসটা করছে সেটা দেখা যায় যে 98% ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক হয়। However, estimates of its sensitivity are lower and more variable. Pap test being less sensitive for the detection of adenocarcinomas than for squamous lesion. তাহলে প্যাপ টেস্টের ক্ষেত্রে দেখা যায় যে প্যাপ টেস্ট হচ্ছে লেস সেন্সিটিভ ফর দ্য ডিটেকশন অফ অ্যাডেনোকার্সিনোমা, মানে প্যাপ টেস্ট কিন্তু তার মানে স্কোয়ামাস লিসেন খুব ইজিলি হচ্ছে আইডেন্টিফাই করতে পারে, কিন্তু অ্যাডেনোকার্সিনোমা এটা কিন্তু ডিটেকশনটা খুব যে ভালো করতে পারে সেটা নয়। ইনভেস্টিগেশন অফ সার্ভাইকাল পলিপ, সার্ভাইকাল পলিপের ইনভেস্টিগেশনে কী কী করা হবে, ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি যেটাকে টিভিএস বলা হয়। দ্য পলিপ ইজ সিন অ্যাজ অ্যান ইকোজেনিক মাস, এই পলিপটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় সেখানে। স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, দ্য পলিপ ইজ সিন অ্যাজ আ ইকোজেনিক মাস মাচ বেটার কম্পেয়ার টু টিভিএস, তাহলে টিভিএসের থেকে ভালোভাবে ওই স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিতে পলিপটা ভালোভাবে আরও বোঝা যায়। হিস্টেরোস্কোপি টু ভিজুয়ালাইজ দ্য ইউটেরাইন পলিপ অ্যান্ড সাইমালটেনিয়াসলি পলিপেক্টমি কুড বি ডান, তাহলে হিস্টেরোস্কোপিতে কি দেখা যায় যে ইউটেরাইন পলিপ ভিজুয়ালাইজ হচ্ছে এবং তার সাথে সাথে পলিপেক্টমিও করা হয়। হিস্টেরোগ্রাফিতে কি করা হচ্ছে, টু ডিটেক্ট দ্য ফিলিং ডিফেক্ট
ইন দ্য ফাইব্রয়েড পলিপ। যে ফাইব্রয়েড পলিপের যে ডিফেক্ট থাকছে সেটাকে ডিটেক্ট করা হচ্ছে। ইনভেস্টিগেশন অফ সার্ভাইকাল পলিপ, এখানে দেখা যাচ্ছে যে আন্ডার অ্যানাস্থেশিয়া এক্সামিনেশন করা হচ্ছে। আর কি করা হচ্ছে? এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি বাই curate and ovum or ring forceps that can help in diagnosis of an uterine polyp। তাহলে ইউটেরাইন ক্যাভিটি এক্সপ্লোর করা হচ্ছে কিউরেট দিয়ে এবং ওভাম বা রিং ফরসেপ দিয়ে, এবং ওভাম বা রিং ফরসেপ দিয়ে এটাকে এই যে এক্সপ্লোর করা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটিকে, তারপরে দেখা যাচ্ছে যে ইউটেরাইন পলিপের ডায়াগনোসিসে এটা হেল্প করছে। ইন অল কেসেস ফলোয়িং পলিপেক্টমি হিস্টোলজিক্যাল এক্সামিনেশন শুড বি ডান। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি দেখা যায়? পলিপেক্টমির পরে হিস্টোলজিক্যাল এক্সামিনেশন করা হচ্ছে। আর কি করা হয়? সাউন্ড টেস্ট করা হয়, এবং সাউন্ড টেস্টে কি করা হয় যে টু ডিফারেন্সিয়েট আ ফাইব্রয়েড পলিপ ফ্রম ক্রনিক ইনভার্সন সাউন্ড টেস্ট ইজ ডান। তাহলে ফাইব্রয়েড পলিপের ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করার জন্য, ক্রনিক ইনভার্সনের থেকে ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু সাউন্ড টেস্টটা করা হয়। Management of cervical polyp. When the polyp is small, it can be excised in an outpatient procedure. তাহলে যখন পলিপটা অনেক ছোট থাকে তখন কিন্তু সেটা আউটপেশেন্ট ডিপার্টমেন্টে সেটাকে রিমুভ করে দেওয়া হয়। ইফ দ্য পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অফ দ্য পলিপ ক্যান নট বি আইডেন্টিফাইড, যদি পলিপের সাথে সার্ভিক্সের কোন জায়গায় অ্যাটাচমেন্ট রয়েছে সেটা বোঝা না যায়, সেটা আইডেন্টিফাই করা না যায়, অ্যান্ড ইজ নট অ্যাক্সেসিবল টু কটারি, এবং কটারি করার জন্য অ্যাক্সেসিবল যদি না হয়, তাহলে সেক্ষেত্রে পলিপেক্টমি ইজ পারফর্মড ইন অ্যান অপারেটিং রুম। সেক্ষেত্রে এই পলিপেক্টমিটা কোথায় করা হবে? অপারেটিং রুমে। অল টিস্যু রিমুভড ইজ সেন্ট ফর প্যাথোলজিক রিভিউ because polyps occasionally undergo malignant changes। এই যে অপারেটিং রুমেই করা হোক আর আউটপেশেন্ট ডিপার্টমেন্ট যেখানেই করা হোক না কেন, এই যে টিস্যুগুলো রিমুভ করা হবে সেই টিস্যুগুলো কিন্তু প্যাথোলজিক্যাল রিভিউ করা হয়, মানে তার কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে নাকি সেটা দেখা হবে, সেই জন্য সেই টিস্যুগুলোকে কিন্তু ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ দেখা হয় যে সেখানে কোনো ম্যালিগনেন্ট চেঞ্জেস আছে কি না। সার্জিক্যাল রিমুভ অ্যান্ড কটারাইজেশন। তাহলে সার্ভাইকাল পলিপের যে সার্জিক্যাল রিমুভ করা হচ্ছে, আর কি করা হয়? কটারাইজেশন করা হয়, এবং তারপরে সেটাকে বায়োপসির জন্য পাঠিয়ে দেওয়া হয় সেই টিস্যুগুলোকে। আর কি বলা হয়? অ্যাভয়েড সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যাট লিস্ট 24 আওয়ার্স টু প্রিভেন্ট ইরিটেশন অ্যান্ড ব্লিডিং। এই পলিপেক্টমি করার পর, কটারাইজেশন করার পর যেন 24 আওয়ার্স কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স না করা হয়। কিসের জন্য? যাতে ইরিটেশন এবং ব্লিডিংটা প্রিভেন্ট হতে পারে।